গত ৮ মে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ভোট। আগামীকাল ভোট হলেও রাজনৈতিক অঙ্গনে তেমন কোনো উত্তাপ কিংবা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে না। গেল এক দশক আগেও যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনের তথ্য তুলে ধরি, আমরা দেখেছি যে স্থানীয় মফস্বল কিংবা গ্রামে একরকম উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতো। এক দশকে কেন এমন পরিবর্তন? কেনই বা জনগণের মাঝে নির্বাচন ঘিরে অনাগ্রহ তৈরি হলো? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাস জু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলার নির্বাচন ও রাজনীতির হালচাল। আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অসীম কুমার উকিল, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভিএন 24 নিউজ। সেই সঙ্গে আরও আছেন জুনায়েদ সাকিব, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় পরে আসবো। আপনি নিশ্চয় অবগত রয়েছেন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। তার সফরসঙ্গীর 9 জন ইন্তেকাল করেছে দুর্ঘটনায়। একটু জানতে চাই যে রাইসের মৃত্যুতে কি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ জুই আপনাকে। দেখেন, ইরান তো তার একটা নীতি অনুযায়ী চলে। ইরান এখন যে সরকার শাসক শ্রেণী আছেন, বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতা এসেছেন, তাদের শীর্ষ নেতা আছেন, তাদের আপনার সরকার যেভাবে নির্বাচিত হয়, পরিচালিত হয়। সোজা কথা, মানে ইরান দেশটার যে ভূমিকা গোটা মধ্যপ্রাচ্যে এবং ভূ রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমা শক্তির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী, সোচ্চার, সাহসী দেশ হিসেবে ইরান যে দাঁড়িয়ে গেছে, যে জায়গাটা এসেছে, সেটি তার পররাষ্ট্রনীতির কারণে। একটা দেশের সরকার বদলাতে পারে, প্রেসিডেন্ট বদলাতে পারে, পররাষ্ট্রমন্ত্রী বদলাতে পারে, কিন্তু নীতি তো বদলাবে না। ফলে ওই দেশ ওই নীতিতে চলবে। যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি প্রেসিডেন্ট হবেন, তারপরে নির্বাচন হবে। এই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু ইরানের ভূমিকার কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আর এটি দুর্ঘটনা না নাশকতা, এর পেছনে কারো হাত আছে কিনা, এটি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরান বলেনি যে এটা নাশকতা বা দুর্ঘটনা। তারা যা কিছু পেয়েছে তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটেছে, বিরূপ আবহাওয়া ছিল, তারপর আপনার কেউ বেঁচে নাই, এই তথ্যগুলো তারা জানিয়েছে। কিন্তু তদন্তের মাধ্যমে যেই যা কিছু জানার সেগুলো তারা এখন পর্যন্ত বলে নাই। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি আমেরিকায় নানা রকমের কথাবার্তা শুরু হয়ে গেছে। এখন যদি সেটা নাশকতা হয়ে থাকে, এটা একদম মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এর পেছনে আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমা কোনো দেশ বা শক্তির হাত থাকতে পারে। কিন্তু ইরানের নীতিতে, পররাষ্ট্রনীতিতে, ইরানের ভূমিকায় কোনো পরিবর্তন আসবে না। এই মুহূর্তে এই যে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যে সংকটটি বিশ্বজুড়ে চলছে, এবং কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েলের যে পাল্টা আক্রমণ হয়েছে, আপনার সেটা থেকে উত্তেজনা এবং সম্পর্কের যে নতুন মাত্রা তৈরি হয়েছে, তার ফলে এরকম একটি ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাজমুল আশরাফ। জনাব জুনায়েদ সাকিব, একই বিষয় নিয়ে আপনার কাছে একটু মতামত জানতে চাই। বলা হচ্ছে যে বিশ্ব রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে রাইসের মৃত্যুতে, সেই জায়গা থেকে আপনার মতামত। ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, এটা প্রথমে আমি এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা দুর্ঘটনা নাকি নাশকতা, কারো পেছনে হাত আছে, সেটাই আসলে ডিটারমিনিং ফ্যাক্টর। সেটা যদি তাদের কাছে বিশ্বাসযোগ্যভাবে সেই রকম প্রমাণ তৈরি হয় এবং সেটা তারা যদি হাজির করতে পারে, তখন সমীকরণ অনেক বদলে যাবে বলে মনে হয়। কিন্তু তার বাইরে তো আসলে এটা একটা দুঃখজনক ঘটনা হিসেবেই থাকবে। এরকম ঘটনা অন্যান্য দেশের ক্ষেত্রেও সামরিক বড় কর্মকর্তা থেকে শুরু করে অনেক দেশের রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রপতি কিংবা অন্যদের ক্ষেত্রে ঘটেছে। ফলে যদি এটা একটা আবহাওয়াজনিত কারণে কিংবা যান্ত্রিক কারণে দুর্ঘটনা হয়, তাহলে সেটা একরকমভাবে হবে। যদি অন্য কোনো ধরনের হাত থাকে, তাহলে তার কনসিকুয়েন্স কি হবে সেটা তো আমরা আগাম অনুমান করতে পারছি না।
কিন্তু নিঃসন্দেহে তার একটা প্রভাব থাকবে। কিন্তু যেটা নাজমুল আশরাফ ভাই বললেন যে ইরান যেভাবে পরিচালিত হয়, দেশের রাজনৈতিক কাঠামোটা যেভাবে আছে, ক্ষমতার কাঠামো যেভাবে আছে, তাতে তাদের বড় আকারের নীতিগত কোনো পরিবর্তন ঘটবে না। কেননা পরবর্তী যারা রাষ্ট্রপতি হবেন কিংবা এরপরে নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবেন, তারা ওই একই সাধারণ রাজনৈতিক কাঠামোতে, ব্যক্তি থেকে ব্যক্তির কিছু পার্থক্য হয়, কিন্তু সাধারণভাবে তাদের যে রাষ্ট্রের নীতি এবং সরকারের নীতি, তার মধ্যে যে একটা যাকে বলে অঙ্গীভূত অবস্থা আছে, সেইটা ধারাবাহিকতায় অব্যাহত থাকবে বলে আমার স্বাভাবিকভাবে মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব অসীম কুমার উকিল। বলা হচ্ছে কিংবা ধারণা করা হচ্ছে যে রাইসের মৃত্যুর মধ্য দিয়ে ইরানের নেতৃত্বে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত। এটি মানে খুবই দুঃখজনক একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনার জন্য আমরা প্রথমে শোক প্রকাশ করছি। এরকম ঘটনা, এরকম মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। সমগ্র দেশবাসী যখন ঘটনাটা শুনলো, তখন যে সিনারিগুলির মাধ্যমে দেখেছি সবাই মিলে দোয়া পড়ছে, কান্নাকাটি করছে, তার প্রতি নিঃসন্দেহে একটা সাংঘাতিক আনুগত্য ছিল, আস্থা ছিল, যা এগুলি তৈরি হয়েছে। 3টা হেলিকপ্টার আজারবাইজানে গেল একটা প্রজেক্টের উদ্বোধন করতে। এইরকম প্রাকৃতিক পরিবেশে 2টা হেলিকপ্টার নিরাপদে পৌঁছে গেছে। যে হেলিকপ্টারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে প্রেসিডেন্ট আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, সেটা দুর্ঘটনায় পতিত হয়েছে। কিছু একটা সংকট থাকতেই পারে। এবং এই জায়গাটা প্রথম ট্রেস করেছে আপনার তুরস্কের ড্রোন গিয়ে যে জায়গায় পড়েছে আর কি, এটা তার্কিশ ড্রোন এরা চিহ্নিত করে এটা শুরু করতে পেরেছে আর কি, উদ্ধার অভিযান বা সামগ্রিক অভিযানটাকে। হ্যাঁ, নিঃসন্দেহে একজন ইব্রাহিম রাইসি একজন মানে বিচার বিভাগের মানুষ ছিল। 1960 সালে জন্ম নেওয়া ওই মানুষটা জীবনের অধিকাংশ সময় বিচার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নীতি নির্ধারক পর্যায়ে যখন এসেছেন, তখন এই অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্বগুলি পালন করেছেন। দেশের প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত বিচার বিভাগে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। কিন্তু ইরানের অবস্থান, ইরানের পারমাণবিক শক্তি থেকে শুরু করে পরাশক্তিগুলির প্রতি যে পলিসিতে ওনার ভূমিকাটা সবসময় উল্লেখযোগ্য ছিল। আমি একেবারে মানে কিভাবে কি হলো না হলো এই ঘটনাটা নিয়ে আগে আমি জিনিসটা বলতে পারি, যেটা নিঃসন্দেহে দেশের জন্য ক্ষতি হলো। দেশের জন্য যদি ক্ষতি হয়, তখন কারোর জন্য এটা লাভ হতেই পারে। আমার কাছে মনে হয় ফরেন পলিসি তো ঠিক থাকবে, কিন্তু দেশের মধ্যে একটা পরিবর্তনের আশঙ্কা থেকেই যায় একে। আমার কাছে মনে হয় যে এইরকম প্রেসিডেন্ট, ফরেন মিনিস্টার এবং অন্যরা যারা ছিল 9 জনেই সবাই পলিসি মেকার রাখি, এটা একটা বিরাট দেশের জন্য ক্ষতি বয়ে এনেছে। এই ক্ষতি বয়ে থেকে দেশে একটা পরিবর্তন আসতেই পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব অসীম কুমার উকিল। নাজমুল আশরাফ, এবার আমরা বিষয়ভিত্তিক আলোচনায় ফিরতে চাই। বিষয়বস্তু উপজেলা নির্বাচন ও রাজনীতির হালচাল। উপজেলা নির্বাচনের প্রসঙ্গে বলছিলাম যে রাত পোহালে কিন্তু দ্বিতীয় ধাপের ভোট, কিন্তু নিরুত্তাপ উপজেলা নির্বাচনই বলছে সবাই। এটি যে কেন হলো সে বিষয়ে একটু জানতে চাই। সেই সঙ্গে আরেকটি বিষয় একটু জানতেই চাই, সেটি হচ্ছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা আগের বারের 3 গুণ। এই ধাপে 116 জন প্রার্থীর সম্পদ 1 কোটি টাকা বা তার চেয়ে বেশি। আরও একটি বিষয় উল্লেখজনক, সেটি হচ্ছে 25% প্রার্থীর ঋণ দায় রয়েছে। কি বলবেন? ধন্যবাদ। দেখেন, আপনি বলছেন যে নিরুত্তাপ কেন। আমাদের নির্বাচনের যে কোনো উত্তাপ নেই, নিরুত্তাপ, একতরফা, একরকম মানে বোরিং বলা যায়। নির্বাচন যতটা উৎসবমুখর, আনন্দ, আকর্ষণ, মানুষের মধ্যে উত্তেজনা এবং রাজনীতি জুড়েই নির্বাচনের প্রভাব, সেই বিষয়টা তো অনেক বছর ধরেই নাই। কারণ আমাদের জাতীয় বলেন আর স্থানীয় বলেন, কোনো নির্বাচনই পূর্ণাঙ্গভাবে হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না, প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না, সকলের অংশগ্রহণে হচ্ছে না। সকল বলতে আমি সকল দল, সকল প্রার্থী এবং সকল জনগণ, এই 3 পক্ষ মিলেই তো নির্বাচন। ফলে এই যে অপূর্ণাঙ্গ এবং কি বলবো প্রতিনিয়ত আপনার ত্রুটিপূর্ণ, মানহীন যে নির্বাচনগুলো আমরা গত 10 বছর ধরে দেখছি, তারই ধারাবাহিকতা উপজেলা নির্বাচন। এবং প্রথম দফায় যা হয়েছে দ্বিতীয় দফায় তাই হবে, এবং হয়তো যেহেতু 4 দফায় হবে, পরের দফাগুলোতে হয়তো এই আকর্ষণ, আগ্রহ, উত্তেজনা আরও কমবে। কারণ কারা নির্বাচনে অংশ নিচ্ছে, মোটা দাগে বললে সেগুলো একটা পক্ষের।
এবং জনগণেরও একটা অংশগ্রহণ বা আগ্রহের ব্যাপার, সেই জায়গায় এর মধ্যে উত্তেজনা, আগ্রহ, নির্বাচনী আমেজ, উৎসব মুখরতা, যা কিছু বলেন সব কিছুই কমবে। সোজা কথা, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য, আইন মানার জন্য, আনুষ্ঠানিকতার জন্য আমরা এই নির্বাচনগুলো করে যাচ্ছি এবং এক পক্ষের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে এবং সেই জায়গাতে আমরা যেটুকু প্রতিযোগিতা দেখছি, একটা হচ্ছে এটা আংশিক, সেখানেও সব কিছু পূর্ণাঙ্গভাবে হচ্ছে কিনা নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়ে যেখানে তার বিরুদ্ধে অনেক প্রশ্ন আছে, সেখানে স্থানীয় নির্বাচনে আমরা দেখলাম মাঝে মধ্যে খুব কঠোর ব্যবস্থা নেয়। আজকেও আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে প্রথম ধাপে নেওয়া হয়েছে। এসব ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন বা প্রশাসন দেখাতে বা বোঝাতে চায় আমরা কত কঠোর। আরে ভাই, মরা গরুর উপরে আপনি যত কঠোর হন না কেন, ওই গরু দিয়ে তো কোনো কাজ হবে না। তো আমাদের নির্বাচন তো এই মরার পর্যায়ে চলে গেছে। আর দ্বিতীয় দফায় যে কোটিপতির সংখ্যা বাড়ছে, দেখেন একটা কথা আছে যে দেশের রাজনীতি ব্যবসার চেয়ে বেশি লাভজনক, সে দেশে রাজনীতি গণতন্ত্র কোনো কিছু আছে বলে মনে হয় না। তো আমাদের দেশে রাজনীতিটা এত বেশি লাভজনক অন্য যে কোনো পেশার চেয়ে, সবচেয়ে বেশি লাভজনক পেশা তো ব্যবসা। ব্যবসার চেয়ে যখন রাজনীতি বেশি লাভজনক হয় তখন ব্যবসায়ীরা রাজনীতিতে চলে আসে। বাংলাদেশে তাই হয়েছে এবং সেখানে লক্ষ্য যদি হয় আপনার আর্থিক আপনার লাভ, সেখানে নিশ্চয়ই আপনার ধনাঢ্য ব্যক্তির সংখ্যা বাড়বে, কোটিপতির সংখ্যা বাড়বে, দুর্নীতিবাজের সংখ্যা বাড়বে। কাজ থেকে কখন কিভাবে আসলে লাভজনক ব্যবসায় পরিণত হলো সেটি একটি বড় প্রশ্ন। সেটি দীর্ঘ প্রক্রিয়া, হঠাৎ করে আসে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসীম কুমার উকিল, যেমনটি নাজমুল আশরাফ বলছিল যে এখন নির্বাচনগুলো হচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য, আসলে কি তাই? না, মানে এটাও একটা পয়েন্ট। মানে আমরা সংবিধান দেশে আছে, সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। দেশ পরিচালিত করতে গেলে কি প্রক্রিয়ায় করব, সেখানে তো নির্বাচনই একমাত্র বৈধ পন্থা, সাংবিধানিক পন্থা, সারা বিশ্ব সমর্থিত সেটা। তবে আমাদের দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অতিক্রম করে আমরা এখানে এসে যখন দাঁড়িয়েছি, তখন কম কিংবা বেশি সবগুলি নির্বাচন নিয়েই একটা আলোচনা সমালোচনা আছে। বিশেষ করে ধরেন এই জায়গাগুলি বিতর্কিত হলো ৭৫ উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে, ৭৫ উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে সামরিক শাসকরা দল গঠন করে নির্বাচন প্রক্রিয়া গিয়ে মানুষের কাছ থেকে লাইসেন্স নেওয়া, বৈধতা নেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলি শুরু করেছিল সেটা দিয়ে যাত্রা শুরু। আমরা ১৯৯০ সালে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিলাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই কথাটুকু বলে একটা নির্বাচন প্রক্রিয়াটা সহজ, সুন্দর, স্বচ্ছ করার জন্য চেষ্টা করেছি। আমাদের ৯০-এর স্লোগানটাও ছিল আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ৮ দল ৭ দল ৫ দল, যে ক্ষমতার পালাবদল হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এর বাইরে কিছু নয়। ৯০ পরবর্তী নির্বাচন সবগুলি হয়েছে, এই একটা জায়গাতে ঠিক আছে, কিন্তু সবগুলি নির্বাচনকে ঘিরে কম বেশি প্রশ্নের অবতারণা রয়ে গেছে, কম বেশি বিতর্ক উপস্থাপন হয়েছে। এই জায়গাগুলো আমরা অতিক্রম করে। অসীম কুমার উকিল, আপনি ৯০ দশকের কথা বলছিলেন যে আমরা একটা সুস্থ ধারায় ফিরেছিলাম, আমরা হোঁচট কেন খেলাম, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরবো। জনাব জুনায়েদ সাকি, আগামীকাল বলছিলাম যে দ্বিতীয় ধাপের ভোট বলে ফেলি। দেখুন, আপনি প্রথমে বলেছেন যে অনেক প্রার্থীরা, হ্যাঁ, প্রশ্ন শুনিয়ে তার আগে অলরেডি আলোচনা হয়ে গেছে, কোটিপতি প্রার্থীরা আছে। এক তো এটা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না, আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন প্রার্থী, তারা সবাই কোটিপতি প্রার্থী। এখন লক্ষ টাকা যখন আপনি জামানত করবেন তখন তো কোটিপতি প্রার্থীরাই থাকবে, তাই না? ১০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা উঠিয়ে দিলেন, কারোর সাথে কিন্তু কোনো আলোচনার প্রয়োজন পড়লো না। নির্বাচন কমিশন খুব সুষ্ঠু নির্বাচন করছেন, খুব লেভেল প্লেয়িং ফিল্ড আয়োজন করছেন, কার সাথে কার নির্বাচন করাতে চান। তো এই যে ধরুন বাংলাদেশে মানে এই ধরনের পরিবর্তনগুলো ঘটে, ন্যূনতমভাবে বাস্তবতা সম্পর্কে, অবশ্য যে বাস্তবতায় আছেন সেটা একদিক থেকে ওনারা বলতে পারেন ঠিকই আছে, ইলেকশন তো করবে আওয়ামী লীগের কিছু লোকেরা, আর তারা তো সবাই কোটিপতি হয়েছেনি, তো সুতরাং তাদের দিক থেকে এটার কোনো অসুবিধা নেই। আর এইখানে টাকাওয়ালারাই আসবেন, কারণ হচ্ছে এটা টাকা বানানোর মেশিন, মানে ক্ষমতা এখন টাকা বানানোর হাতিয়ার। ফলে দেখবেন যে এমপিরা চাইবেন যে উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সবগুলো জায়গায় নিয়ন্ত্রণ করতে, কারণ এটা তো পাওয়ার ডিভাইডেড হওয়া মানে হচ্ছে টাকা বানানোর হাতিয়ারটাও ডিভাইডেড হয়ে যাওয়া। পাওয়ার যদি এককেন্দ্রিক মনোপলি, মানে একটা নিয়ন্ত্রণের জায়গা থাকে, তাহলে টাকা বানানোর উপরেও পূর্ণ নিয়ন্ত্রণটা থাকে। তো সেই দিক থেকে এই যে নিয়ন্ত্রণটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখলাম, যার জন্য একেবারে ওবায়দুল কাদের সাহেবকে বারবার বলতে হলো যে না, আত্মীয় স্বজন ইত্যাদি, পরিবারের সংজ্ঞা কি,
এইসব পুনর্নির্ধারণ করতে হচ্ছে, সেটার মূল কারণ এটা। তো এখন তাতে ফলাফল কি হয়েছে, কিছু কিছু দু এক জায়গায় আমরা এরকম অমুক তমুক প্রত্যাহার করছেন দেখছি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আসলে বাস্তবত যা যেভাবে ছিল সেভাবেই আছে। তার মানে ওই নিয়ন্ত্রণটাই বহাল থাকবে। এখন এইটার মূল গোড়ার জায়গাটা তো হচ্ছে যে আমাদের রাষ্ট্র ক্ষমতাটা টাকা বানানোর মেশিনে পরিণত হয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে এখানে ক্ষমতার ছায়াতলে থাকা এসালাম কোম্পানি এখন 8টি ব্যাংকের অধিকর্তা, তারপরে তারা 12,000 কোটি টাকা, $1 বিলিয়ন বিদেশে মানে পাচার করার অভিযোগ ওঠে, তদন্ত পর্যন্ত করা তাদের বিরুদ্ধে যায় না, এবং কোর্টে গেলেও তার প্রতিকার ঠিকমতো পাওয়া যায় না। এই যে বাস্তবতাটা, কিংবা ধরুন সরকারি কর্মকর্তা বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, এবং এটা তো একটা টিপ অফ দি আইসবার্গ। এটা তো হচ্ছে যে কেবলমাত্র বরফের উঁচু অংশটা আমরা দেখতে পাচ্ছি। যারা ক্ষমতা এভাবে টিকে রাখতে সহায়তা করছেন তারা সবই এরকম হাজার হাজার কোটি টাকার সম্পদ বানানোর বিনিময়ে এই কাজটি তারা করছে। তাহলে জনাব পাওয়ারের ক্যারেক্টার যদি এটা হয়, দুর্নীতিবাজদের প্রতি কি রাষ্ট্র নমনীয় আচরণ করছে? নমনীয় না, দুর্নীতিবাজ আর রাষ্ট্র একাকার জায়গায় হয়েছে। বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জুনায়েদ সাকি, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি দুর্নীতির কথা বলছিলেন, প্রশ্ন রেখেছিলাম দুর্নীতিবাজদের প্রতি রাষ্ট্র কি নমনীয় আচরণ করছে কিনা। দেখুন, মানে দুর্নীতিবাজদের প্রতি রাষ্ট্র আর নমনীয় আচরণ করছে যে কথাটা আমি শেষে বলার চেষ্টা করলাম, যে কেবল নমনীয় না, এটার মধ্যে একটা কায়েমি স্বার্থতা তৈরি হয়েছে। ফলে এর ফলাফল হচ্ছে রাজনীতিক, যারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেন তারা ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন। একটা গোষ্ঠী স্বার্থ মূল ক্ষমতার কেন্দ্রে যেটা আছে, এটা অবশ্যই আমি বলবো যে ক্ষমতার যে চূড়ান্ত কেন্দ্র, সেখানে নিশ্চয়ই তার সমর্থন আছে। বাংলাদেশের ক্ষমতাটা এক ব্যক্তি কেন্দ্রিক, প্রধানমন্ত্রী কেন্দ্রিক। সেই ক্ষমতা, তার সাথে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান, যেখানে যারা প্রধান পরিচালকরা বসেন, তাদেরকে যখন একটা স্বার্থের সাথে নেক্সাসে যুক্ত হয়ে পড়েন, তখন পলিটিক্যাল প্রসেসটা আর মানে প্রাধান্যে থাকে না। তখন পলিটিক্যাল প্রসেস আস্তে আস্তে প্রান্তিক হতে থাকে এবং এই গোষ্ঠী স্বার্থগুলো প্রাধান্যে আসতে থাকে, এবং তারাই ঠিক করে কোন জায়গায় কি হবে। তো এইভাবে যেহেতু সম্পদ বানানো যায়, এইভাবে যেহেতু রাজনৈতিক পুরো ব্যবস্থার উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করা যায়, তখন এরই একটা প্রোটোটাইপ, মানে এরই ছোট ছোট মানে চেহারাগুলো আপনি দেখতে থাকবেন নিচের দিকে। ফলে এইটা এমপিদের মধ্যে এর প্রভাব দেখা যায়, সবাই না কিন্তু তার মধ্যে প্রভাব দেখা যাবে, উপজেলার মধ্যে যাবে, একেবারে ইউনিয়ন পর্যন্ত যাবে। আপনি এখন দেখবেন যে উপজেলা পর্যায়ের প্রার্থীরাও হুমকি দিচ্ছে, হ্যাঁ কি করবে না কি, মানে ঢুকতে দিবে না, বের করে দিবে, এটা নেওয়া যাবে না, ওকে মেরে ফেলবে, ওকে ধরবে। এই যে তাদের যে একটা ক্ষমতার বাহাদুরি, দম্ভ, এটা আসে কারণ ক্ষমতার এই দম্ভটা উচ্চ পর্যায় থেকে আমরা দেখতে পাই। ফলে আমি যেটা বলবো যে এটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে, তারই একটা নানান প্রকাশ করছে। এখন এখানে একটা একতরফা নির্বাচন, এক দলের বিভিন্ন জনের মধ্যে, আগে এটাও হতো যে আওয়ামী লীগ বিএনপি যখন প্রার্থী প্রতীক ছিল না, তাদের মধ্যে তো দলীয় কোনো নির্বাচনের পদ্ধতি নাই ওই অর্থে, যদিও তার আনুষ্ঠানিকতা একটা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা খুব ইয়ে না, কোনো কার্যকর কোনো নির্বাচন না। ফলে আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলোতে তারা উপজেলা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যখন বেশ কয়েকজন প্রার্থী দাঁড়াতেন, তাদের একটা প্রাইমারির মতো হয়ে যেত যে আচ্ছা কারা অধিকতর জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য। দলীয় নেতৃত্বও কিন্তু ওইটার উপরে কিছুটা মানে তাদের একটা এক ধরনের পরিমাপ হতো, কিন্তু সেটা উঠিয়ে দেওয়া হলো, প্রতীকে নিয়ে আসা হলো। তারপর পুরো জিনিসটা সেন্ট্রাল পাওয়ারের সাথে যুক্ত হয়ে গেল। এইবার হলো যে কিভাবে আমি নমিনেশন নিব, সেটা কাউকে মানে নানান রকম তদবির দিয়ে হোক আর টাকা পয়সার চ্যানেল দিয়ে হোক। এই যে রাজনীতি ক্রমাগতভাবে জনগণের হাত থেকে, রাজনৈতিক প্রক্রিয়া থেকে কোনো এক ক্ষমতার চ্যানেলে ঢুকে পড়ছে এবং সেটা আর্থিক লেনদেনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এটা যে দল হিসেবেই এই রাজনৈতিক দলগুলোর জন্য কত বড় ক্ষতিকর একটা ব্যাপার, সেইটা এখন ধরেন দলগুলো তারা বুঝতে চায় না। তারা, কারণ তাদের কাছে মূল ক্ষমতাটাই প্রধান, ক্ষমতা দিয়ে টাকা বানানো যাচ্ছে। এর ফলাফল হচ্ছে দেশে এখন এই ধরনের কোনো নির্বাচন ব্যবস্থা আসলে এফেক্টিভলি নাই। এখন এক হচ্ছে আওয়ামী লীগ দেশে নির্বাচন উঠিয়ে দিয়েছে, এখন নিজেদের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনটাও এই কাঠামোর মধ্যে এখন আর ওই অবাধ জায়গাতে নাই। প্রার্থীতা কে হবেন না হবেন সেটাও নানানভাবে নিয়ন্ত্রিত জায়গায় থাকবে, অথবা কে বেশি রাষ্ট্রকে প্রভাবিত করতে পারবে,
অথবা দলীয় কমান্ডটাকে প্রভাবিত করতে পারবে। এই প্রভাবিত করার মধ্যে দিয়ে ইলেকশনটা জিতে নিয়ে আসবেন। ইলেকশনের মধ্যে জনগণের ইভেন তাদের নিজেদের ভোটার সমর্থকদেরও পার্টিসিপেশনটা নাই। আপনি প্রত্যেকটা জায়গায় দেখুন, আওয়ামী লীগ নেতা প্রার্থীরাই বলছেন ভোট দেখলাম দিনের মধ্যে 300, বিকালবেলা রেজাল্টের সময় শুনি ভোট 1000 পার হয়ে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এইটা হচ্ছে মানে ইয়ের জায়গা, যার যেখানে বেশি ক্ষমতা সেখানে সিল মেরে তারা জিতে নিচ্ছে। তার মানে নির্বাচন ব্যবস্থা সর্বপর্যায় থেকেই উঠিয়ে দেওয়া প্রায় নিশ্চিত করেছে বর্তমান সরকার। সেই জায়গায় আমরা যেটা লড়াই করছি বাংলাদেশে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের পরিষ্কার বক্তব্য যে বিদ্যমান ক্ষমতা কাঠামো এই বন্দোবস্তে আর কোনো একটা সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে যদি সুষ্ঠু নির্বাচন চাই, যদি ভোটাধিকার চাই, তাহলে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত দরকার। সেটাই প্রশ্ন রাখছিলাম যে বিরোধী রাজনীতিতে শোনা যাচ্ছে যে নতুন মেরুকরণ আসতে যাচ্ছে, সে বিষয়ে একটু জানতে চাই। পরবর্তী অংশে আবারও ফিরছি, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে অসীম কুমার উকিল, যেমনটি বলা হচ্ছে সার্বিক নির্বাচনী ব্যবস্থাকে আপনারা ধ্বংস করে ফেলেছেন এবং রাজনীতি অনেকটাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় পুঞ্জীভূত হচ্ছে। না না, রাজনীতির তো একটা টার্গেট থাকবে, আমরা ক্ষমতায় যাবো দেশের মানুষের সেবা করার জন্য, যেন প্রকারে নয়, রাতের আধারে নয়, অস্ত্রের জন্য নয়। এটা হয়তো জুনায়েদ সাকিরা ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না, রাজনীতি করছে, যার অবস্থান থেকে করবে। ফলে রাজনীতিটা বিতর্কিত করতেও তাদের কোনো অসুবিধা নেই, করতেই আছে। কিন্তু হোল সিস্টেমটা 1975 থেকে ধরেন আমরা এগোচ্ছি আর কি, 75 থেকে 96 দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান, মৌলবাদী রাজনীতির উত্থান এবং সামরিক শাসন গণতন্ত্রের উত্তরণের পথে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই ভিত্তিগুলি ভেঙে আমরা 91 সালে দাঁড়িয়ে, আপনি জিজ্ঞেস করেন হুচট খেলাম কেন, 91 সালে আমরা যখন নির্বাচন হলো, 91 সালে 27শে ফেব্রুয়ারি, তখন বিএনপি এই 3 জোটের রূপরেখার সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জামাতের 2 জন মহিলা সদস্য দিয়ে সরকার গঠন করলো। সেখানেই 3 জোটের রূপরেখার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। বলাই ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলির সাথে কোনো প্রকার আপোষ নয়। আর পরবর্তী সময় আরও আছে, সেই কথাগুলো বললাম না, সেখানেই হুচট খেলাম। বিএনপি জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে সরকার গঠন করলো জামাতের 2 জন মহিলা সংসদ সদস্য দিয়ে, সেখানে হুচট খাওয়া। তারপরে আরও বড় হুচট খেলাম যখন একজন বিচারপতির বয়স 2 বছর বাড়িয়ে বিএনপি মনে একজন বিচারপতিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার করার উদ্যোগ নিল। দ্বিতীয় হুচট এখানে। তৃতীয় হুচট হলো দেশের প্রেসিডেন্ট, বিএনপি মনোনীত প্রেসিডেন্ট যখন নির্বাচনকালীন সরকারের প্রধান হওয়ার জন্য এগিয়ে গেল, সেই জায়গাগুলিতেই হুচট খাওয়া হয়েছে। সামগ্রিকভাবে দেশের একটা ধরেন নির্বাচন প্রক্রিয়ায় সিএসি অ্যাপয়েন্টমেন্টের আইন ছিল না বাংলাদেশে 50 বছর, এখন এই আইনটি হয়েছে। এবং এই আপনার নির্বাচন কমিশনের বাজেট, ম্যান পাওয়ার সবগুলি বাড়ানো হয়েছে। প্রক্রিয়াগুলি ট্রান্সপারেন্ট, ব্যালট বাক্স থেকে শুরু করে প্রক্রিয়াগুলি এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত। এই প্রক্রিয়াটাকে আরও সুন্দর করা, গ্রহণযোগ্য করা, এটা সকলের জন্যই জায়গাটা তৈরি করতে হবে। এখন খুব স্বাভাবিকভাবে নাজমুল আশরাফ ভাই বলতেছে যে রাজনীতি ব্যবসার চেয়ে লাভজনক। এটা কারা করলো? যারা বলল মানি ইজ নো প্রবলেম, যারা বলল আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই পথ ধরে এগিয়ে যাওয়া, সে এগিয়ে যাওয়া তো এখনও এগিয়ে আছে। যারা নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনকে বিতর্কিত করছে, তারা ভিন্নপন্থা ক্ষমতায়ন করতে যায়। এই যে তাপ নিরত্যাগ বলছেন, ঋণ খেলাপি বলছেন, কোটিপতির সংখ্যা বলছেন, এগুলি সব তো নির্বাচন প্রক্রিয়ার বাইরে নিয়ে যাওয়ার জন্য জায়গাগুলো তৈরি করা হচ্ছে। এটি কোনো মতেই অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধ না করে সুন্দর নির্বাচন হবে না। 3টি নির্বাচন হয়েছে 2014, 18 এবং 2024, 3টে নির্বাচনকেই কিন্তু বিরোধী পক্ষ বলছে যেন তেন ভাবে নির্বাচন করা হয়েছে এবং বলা হচ্ছে যে আপনারা আমি ডামি নির্বাচন করে গণতন্ত্রকেই নির্বাচনে পাঠিয়েছেন। না না, এরা যারা বলছে আর কি, তারা ডামি নির্বাচনের পক্ষে আর কি, তারা গণতন্ত্রে নিজেদের মতো করে দেখা যায়। রাত্রেবেলা কারফিউ দিয়ে দিনের বেলা গণতন্ত্র, এরা গণতন্ত্র বোঝাইলো যে সাম্প্রদায়িক শক্তি যা গণতন্ত্রের পক্ষে অন্তরায়, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করা। গণতন্ত্র এই জায়গাটাতে সীমাবদ্ধ রাখলে হবে না। তো আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ পানে 2014, 2018 এবং 24-এর নির্বাচনে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, স্বাভাবিকভাবে মানুষ আমাদের পক্ষে থাকা সবকিছু মূল্য প্রমাণ করে। কিন্তু উপজেলা নির্বাচনে যে বাস্তবতা দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, সেটাই কি জারি থাকবে? না, আমি সেটা বলছি না। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ না, আওয়ামী লীগ বনাম বিএনপি নাই, কিন্তু আরও আছে লোকজন। হ্যাঁ, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হতে পারে না, এটা আগেও ছিল দলের মধ্যে অনেকেই, যেটা আমরা এক সময় হয়তো এইগুলো প্রতীক ছিল না,
প্রতীক ছাড়া এখনকার মতো, প্রতীক তো বিগত সম্পত্তি দেওয়া আর কি, তখনও দলের মধ্যে সংকট ছিল। এমনকি পার্লামেন্ট ইলেকশনও দলের মধ্যে, দলের বাইরে গিয়ে দাঁড়ায় না। এটা মাল্টি ক্লাস অর্গানাইজেশনের ক্যারেক্টার আসছে। কারণ জোনায়েদ সাকিরা যে ক্লাস অর্গানাইজেশন করে, তাদের যেভাবে লিড করা হয়, মাল্টি ক্লাস অর্গানাইজেশনের বিষয়গুলি এরকমভাবে থাকে না, শতভাগ নিশ্চিদ্র ব্যবস্থা করে আগানো যায় না। সেই দল থেকে কেউ বেরিয়ে যায়, গিয়ে দাঁড়ায় দলের বাইরে, স্বতন্ত্র হিসেবে দাঁড়ায়, বিদ্রোহী হিসেবে দাঁড়ায়। আবার দেখা যায় ঘটনাচক্রে সব কিছু মিলে একটা সময় আবার এগুলি মিলিত হয়ে যায়। আমি বিশ্বাস করি, আমরা তো ব্যক্তিগতভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই, কারণ স্থানীয় সরকার যত শক্তিশালী হবে সংসদ তত গ্রহণযোগ্যতা ফিরে পাবে। ধন্যবাদ জানাচ্ছি অসীম কুমার উকিল। নাজমুল আশরাফ, আমরা যে উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থা দেখলাম সেটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই পন্থা অবলম্বন করা হলো। উপজেলা নির্বাচনে এসে সেটা কি ক্ষমতাসীনদের উপরই বুমেরাং হলো? না, 7 জানুয়ারি নির্বাচনের যে কৌশল ছিল উপজেলা নির্বাচনে ঠিক একই কৌশল। যেহেতু প্রতিপক্ষ নাই, শক্তিশালী প্রতিপক্ষ নাই, বিরোধী দল নাই, সেই জায়গায় একটা প্রতিযোগিতা দেখাতে হবে, নির্বাচনের মতো হতে হবে। সেই জন্য আপনার ওই যে 7 জানুয়ারি নির্বাচনে যেমন দলের যে কেউ দাঁড়াতে পারে, মানে মার্কার প্রার্থীর বাইরেও দলের যে কেউ দাঁড়াতে পারে, সে দাঁড়িয়েছে, প্রতিযোগিতা হয়েছে, 62 জন নির্বাচিত হয়েছে। এখন উপজেলা নির্বাচনে সে কৌশলটাকে একটু পরিবর্তন করে মার্কা তুলে দিলাম, যে খুশি দাঁড়াতে পারে। তো দলের ভিতর থেকে অনেকে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। তার মানে হচ্ছে এই যে প্রতিপক্ষ নাই, প্রতিযোগিতা নাই, সুষ্ঠু নির্বাচন, নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য, গণতন্ত্র, এই বিষয়গুলোর যে অনেক ঘাটতি হয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য আওয়ামী লীগকে নতুন নতুন রাস্তা, নতুন নতুন উপায়, কৌশল বের করতে হচ্ছে। এখন আমি যে জায়গাটা একটু বলতে চাই যে অসীমদার দল আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য এত সমৃদ্ধ যে ওনাদেরকে বারবার সেখানেই ফিরে যেতে হয়, বর্তমানে থাকতে পারেন না। কারণ যখন আপনি সংকট নিয়ে কথা বলছেন, সেটা বর্তমানের সংকট, গত 10 বছরের সংকট, 14 থেকে 24-এর সংকট। এই সংকটের যথেষ্ট যুক্তিপূর্ণ, তথ্যপূর্ণ জবাব আওয়ামী লীগের কাছে নাই। তখন আওয়ামী লীগ ফিরে যায় তার ইতিহাসে, ঐতিহ্যের কাছে, বিএনপির দুর্বলতার কাছে, নিজের সবলতার কাছে। কারণ আওয়ামী লীগের সে 52 থেকে শুরু করে আওয়ামী লীগের যেই গৌরব উজ্জ্বল ইতিহাস, অর্জন, এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে, এগুলো আমরা সবাই জানি। তো ফলে আপনি যখন বর্তমানে খুব সুবিধা করতে পারবেন না, তখন আপনি অতীতে ফেরত গিয়ে সেই অর্জনের সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। আবার যে দলটি এখন নির্যাতিত, বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, সেই দল অতীতে কি খারাপ করেছিল আপনি সেখানেও ফেরত যাবেন। কারণ হয়েছে কি, যে আপনার নিজের ভূমিকা যদি যথেষ্ট ভালো হয়, তাহলে আপনাকে পরে দোষ দিতে হয় না, নিজের ভূমিকার সেই ইতিবাচক শক্তি দিয়ে আপনি মোকাবেলা করতে পারেন। আমি আরেকটা বিষয় বলে শেষ করি যে বিএনপি এবং জুনায়েদ ভাইয়ের দল সহ আরো অনেকে যে সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ার চেষ্টা করছে, এর আগে অনেকবার করেছে, এই ঐক্য কতটা গড়তে পারবেন এবং সেই ঐক্য ধরে রাখতে পারবেন, এবং তারা তাদের যে দাবি সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ফিরিয়ে আনা, আরো যা যা কিছু আছে, শাসন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু, রাজনীতি, দুর্বৃত্তায়ন, সব কিছুর ব্যাপারে ওনাদের যে বক্তব্যগুলো, সেগুলো অর্জন ওনারা কবে কিভাবে করবেন আমরা জানি না, কিন্তু ওনাদের সেই লক্ষ্য ভালো, উদ্দেশ্য ভালো, ওনারা যা করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, সবই ঠিক আছে। এবং সেগুলো করতে গিয়ে ওনারা যে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন, সরকার, রাষ্ট্র, দৃশ্য অদৃশ্য নানান শক্তির কবলে পড়েন, এরপরে তারা থমকে যান বা পিছিয়ে যান, এতে করে সরকারি দলের ব্যর্থতা, দোষ ত্রুটির তো শেষ নাই। তার বিপরীতে বিকল্প শক্তি হিসেবে সরকার বিরোধী শক্তি, মানে রাজনৈতিক শক্তি বা অন্যান্য সামাজিক শক্তি, তাদের ভূমিকাও কি আমরা আশ্বস্ত হতে পারি? তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন, তারা নিশ্চয়ই দায়ী করবেন। আমরা তো কিছু করতে গেলে আমাদের হামলা, মামলা, হুলিয়া, খুন, গুম অনেক কিছু করে ফেলে। ধরে নেন এটা সর্বনিকৃষ্ট সময়, সেই সময় জয় করে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সেটা কি বিরোধী দলের ব্যর্থতা না? আর সেই জায়গা থেকে জনাব নাজমুল আশরাফ, যেমনটি বলা হয় যে ভোট বর্জনের রাজনীতি বা রাজনীতির কৌশলে কতটা বিরোধী পক্ষ সফল হলো, সেটিও একটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমি বিরতির পরে নিচ্ছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নাজমুল আশরাফ, যে আলোচনায় আমরা ছিলাম, বিরোধী দল বরাবরই কিন্তু দাবি করে যে তারা জনগণকে নির্বাচন বিমুখ করতে সক্ষম হয়েছে, আসলে কি না? নির্বাচন বিমুখ বিএনপি কতটুকু করেছে, বা বিএনপি নির্বাচন বর্জনের ফলে মানুষ কতটা নির্বাচন বিমুখ, গণতন্ত্র বিমুখ, রাজনীতি বিমুখ, প্রশাসন বিমুখ, সরকার বিমুখ হয়েছে, সেই দায় আপনি কিছুটা দিতে পারেন। কিন্তু এই অবস্থাটা তৈরি করেছে কে? কেন তারা নির্বাচন বর্জন করছে?
নির্বাচনে গেলে কি হয় না গেলে কি হয় দুটোই তারা দেখেছে। এখন আপনি বলবেন যে বিরোধী দল না আসার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, প্রতিযোগিতামূলক হচ্ছে না, গণতন্ত্র দুর্বল হচ্ছে, হ্যানত্যান ইত্যাদি, রাজনীতি খারাপ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, কি আপনার দুর্বৃত্তায়ন হচ্ছে ইত্যাদি আপনি বলবেন, এবং তার জন্য একটা দায় আপনি বিরোধী দলকে দিতেই পারেন। কিন্তু সেই দায়টুকু যদি হয় 10 আর বাকি 90 দায় কার? নিশ্চয়ই বাকি 90 দায় সরকারের, সরকারি দলের, প্রশাসনের, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার, দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তি, দেশি শক্তি এবং বিদেশি শক্তি, এদের ঘাড়ে তো 90 ভাগ পড়ে। তো সেই 90 ভাগের কথা তো আগে মানতে হবে এবং তাদের করণীয়টা সেটা করতে হবে। কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিরোধী দলও যে ব্যর্থ হচ্ছে সেটাও কিন্তু জনগণ দেখছে। কারণ জনগণের প্রত্যাশা যদি ধরি ভালো নির্বাচন, ভালো গণতন্ত্র, ভালো সরকার, ভালো শাসন, সবকিছু ভালো, তো সেটা যেহেতু শাসক শ্রেণী পারছে না, তাহলে বিকল্প হিসেবে যারা আছেন বা আসতে পারেন তাদের পারার কথা, তারা কেন পারছে না? তারা বলবে যে হামলা মামলা, হুলিয়া, জেল, জুলুম, গুম, খুন, মামলা ইত্যাদি এগুলো বলবে। ভাই এর চেয়ে তো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। তো আপনি প্রতিকূলতার কথা বলে আপনি হাত গুটে বসে থাকবেন, নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন, তা তো হয় না। আপনি এটাও বলবেন, এটাও সত্যি। অনেকদিন আগে বিএনপির কোন এক নেতা বলছিলেন যে আমরা তো শুধু আওয়ামী লীগের মোকাবেলা করছি না, আমরা আওয়ামী লীগের মোকাবেলা করছি, বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে মোকাবেলা করছি এবং পাশের আরেকটি শক্তিশালী রাষ্ট্র তাকেও মোকাবেলা করছি। তার মানে তার প্রতিপক্ষ অনেকগুলো, অনেক শক্তি। সে জায়গায় সে কি করবে? যার কারণে সে পশ্চিমে শক্তি নেওয়ার চেষ্টা করেছে, ইউরোপ আমেরিকার উপর ঝোঁকার চেষ্টা করেছে, তারাও একটুখানি মূলা ঝুলা কলা দেখায় চলে গেছে। ফলে সবকিছু মিলিয়ে যদি আপনি বলেন যে এটা আমাদের জাতীয় সংকট, কোন একটা নির্দিষ্ট দল বা মহলের উপর চাপিয়ে দিলে হবে না। বাংলাদেশে গণতন্ত্রের সংকট, রাজনীতির সংকট, অন্য দেশের প্রভাব, হস্তক্ষেপ, যা কিছু বলেন না কেন, এটার জন্য যদি আমাদের একটা জাতীয় বোঝাপড়া না হয় সকল দল মিলে, অন্তত বড় দলগুলো মিলে, তাহলে দেশের অবস্থা এই হবে এবং এই সুযোগটাই সব শক্তি নেবে দেশের এবং বাইরের প্রশ্নটি আপনার কাছে নিয়ে আসতে চাই, বিরোধী দল কেন ব্যর্থ? দেখুন, অসীম কুমার উকিল একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, 90-এর গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন নেতৃত্ব হিসেবে। গণ আন্দোলন তৈরি করছেন তারা, বিশেষত ছাত্র গণ আন্দোলন। তো উনি খুব পারঙ্গমতার সাথে আমার বক্তব্যটাকে টুইস্ট করে উনি চলে গেলেন যে আমি যেন বলতে চাই যে ক্ষমতা আর রাজনীতি এক জিনিস নয়। রাজনীতি তো ক্ষমতার জন্যই, কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রকটা কে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ক্ষমতার নিয়ন্ত্রণটা গণতান্ত্রিক রাজনীতিতে জনগণের হাতে থাকে। তার মানে জনগণ ঠিক করবে ক্ষমতায় কে যাবে, সেটা উপজেলায় হোক, ইউনিয়নে হোক, যে কোনো পর্যায়ে হোক, প্রধানমন্ত্রী হোক। আমরা বলতে চাইছি যে এই যে বাংলাদেশে এখন রাজনৈতিক ক্ষমতার প্রশ্নটা জনগণের হাতে নাই। এটা এমন এক ক্ষমতা, হয় এক ব্যক্তি প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতার কাঠামো, আবার তিনি আবার কতগুলো অদৃশ্য ক্ষমতার জালে বন্দী। এই যে ডিপ স্টেট এবং একটা তৈরি হয়ে আছে, এই ক্ষমতার কেন্দ্রে চলে যাচ্ছে। এর ফলে অসীমদার মতো রাজনীতিবিদরাই কিন্তু প্রান্তিক জায়গায় চলে যাচ্ছেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা কতটা আছেন এই প্রশ্ন কিন্তু আমরাও ভেতরে এই দেশে থাকি, আমরা বুঝতে পারি। ওইটা হচ্ছে সংকটের জায়গা। আপনার কাছে যে শিগগিরই আপনাদের আন্দোলনের নতুন মেরুকরণের কথা শোনা যাচ্ছে, জামাতকে নিয়ে আপনারা একসাথে মাঠে নামছেন, নির্বাচনের জন্যই তো আমরা আন্দোলন করছি, একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশের জন্য। যেটা আমাদের সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ ভাই বললেন যে এর আওয়ামী লীগ তো এর বিরুদ্ধে, হ্যাঁ, আওয়ামী লীগ 1971 সালে একমাত্র একটা পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা মোকাবেলা করেছে। তার আগে যদি বলেন পাকিস্তান আমলে যে পরিস্থিতি ছিল, বাংলাদেশে এই 15 বছরে ওই জায়গাটা নয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় না। আপনি অনেক মারপিট করতে পারেন, রাজনৈতিক সংগ্রাম করতে পারেন, নিপীড়িত হতে পারেন, শেষ পর্যন্ত ইলেকশনে গিয়ে জনগণ ভোট দিয়ে আপনাকে বাঁচিয়ে আনতে পারে। এখানে জনগণের ভোট দেওয়ার জায়গাটা, অর্থাৎ যেখানে গিয়ে শেষ হবে, আপনি একমাত্র রাস্তা রাখছেন, আমাকে রাইফেল ধরে যুদ্ধে নামতে বলছেন যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করো, এছাড়া আপনি আমাকে দেখান যে ন্যূনতম কোনো স্পেস আছে কিনা। স্থানীয় সরকার স্থানীয় শাসনে বানিয়েছেন। সংবিধানের বাংলা অনুবাদটা পড়ে দেখেন, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। প্রকৃত অর্থে আপনারা স্থানীয় শাসনে পরিণত করছেন, জনগণের হাতে ক্ষমতা নেই। শেষ বলবো এটা নিয়ে যে আপনি জনগণের আন্দোলনের কথা বলেছেন, আমরা জনগণের ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। কারণ এখানে রাজনৈতিক আদর্শিক পার্থক্য আছে দলগুলোর মধ্যে। আমরা এক দল, বিএনপি আরেক দল, আরো অসংখ্য দল আছে। এই যে বিভিন্ন দলগুলোর মধ্যে আইডিওলজিক্যাল পার্থক্য, অর্থনৈতিক কর্মসূচি, সাংস্কৃতিক পার্থক্য, ঐতিহ্যের পার্থক্য, এত সত্ত্বেও সবাই আজকে সব বিরোধী দল একটা দাবি বলছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা চাই, একটা গণতন্ত্র চাই। ফলে এটা সরকার বনাম জনগণের লড়াই, সরকার বনাম জনগণের লড়াই হচ্ছে। আমরা নতুন মেরুকরণের কথা শুনছি, সেখানে কি জামাত আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছে? দেখুন,
আওয়ামী লীগ ভোটাধিকার কেড়ে নিয়ে 18 কোটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকেরই একটাই দাবি, যারাই বাংলাদেশে গণতন্ত্র চাইছে, ভোট চাইছে, তারাই রাস্তায় থাকবে। কে কাকে নেবে আর ফেলে দিবে এটা কোনো প্রশ্ন নাই। তো আমি ভোট চাই, যারাই ভোট চাইবে তারা রাস্তায় থাকবে। এটা আওয়ামী লীগ এই মেরুকরণটা ঘটিয়েছে, এবং এই মেরুকরণ বাংলাদেশে জনগণকে যত দ্রুত ঐক্যবদ্ধ করতে পারবে, আমরা আশা করি আওয়ামী লীগকে আমরা বাধ্য করতে পারবো একটা নতুন বন্দোবস্তে তারাও আসতে, কারণ আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ দল। কিন্তু আওয়ামী লীগ সেই জায়গায় থাকতে চাইছে না, রাজনৈতিক ভূমিকা থাকতেই চাইছে না। আওয়ামী লীগ সেনা শাসকদের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে। এটাই এখন দুর্ভাগ্য। জনগণকে এখন এই দুর্ভাগ্য বাস্তবতা স্বীকার করেই গণ আন্দোলন কিভাবে গড়ে তোলা যায়, ভয় অতিক্রম করে, নির্যাতন অতিক্রম করে, বিভ্রান্তি অতিক্রম করে, সেই চেষ্টাই করতে হবে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি, জামাত কি আপনাদের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে কিনা? জামাত তার অবস্থান থেকে আন্দোলনের মধ্যে আছে, কারণ ভোটাধিকার নিয়ে যারাই আন্দোলনে আসতে চাইবে তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করবে। আমরা তো বলেছি যুগপৎ ধারায় এই আন্দোলন চলছে যার যার অবস্থান থেকে। একটা সুষ্ঠু নির্বাচন যখন সকলের দাবি, তখন সেই আন্দোলন যারাই করতে চাইবে তারাই সেই আন্দোলনে আসবে। এটা কারো একক দলের আন্দোলন নয়, এটা কারো ব্যক্তিগত আন্দোলন নয়। 18 কোটি মানুষের দাবি বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, জনগণের হাতে ক্ষমতা ফিরবে, জনগণ ঠিক করবে সরকারকে নির্বাচিত করবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব জুনায়েদ সাকি। অসীম কুমার উকিল, আপনাদের বিরুদ্ধে বিরোধী দলকে দমন পীড়নের অভিযোগ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে যে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে সরকার। এগুলি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই সমস্ত কথাবার্তাগুলি বলে আর কি। যেমন জুনায়েদ সাকি আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, যারা নির্বাচন বর্জন করেছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা অন্তত আমাদের কাছে মনে হয় না। আমি সেই কথাটা বলতে চাচ্ছি আর কি, আপনাকে সুনির্দিষ্টভাবে না। আছে সবাই নির্বাচন বর্জনের বা একটা নতুন কাঠামো তৈরি করে তার নেতৃত্বে নির্বাচনে যারা আন্দোলনে আছে, কিন্তু যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনকে বিশ্বাসী এটাই মনে করি। অনেকেই বিপ্লবী রাজনীতির হাতে করে নিয়েছে, অনেকেই ভিন্ন পন্থা যেন কোনো প্রকারে ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাকে রপ্ত করেছেন, সেটা থাকতেই পারে। আমি নাজমুল আশরাফ ভাই, আমি মানে অতীত টেনে ভবিষ্যৎ মোকাবেলা করতে চাচ্ছি না, বিষয়টা এরকম না। কিন্তু যে নর্মস ভ্যালুসগুলো নষ্ট হয়েছে, আমি আমাদের ভাষায় বলি 75 থেকে 96, এই 21টি বছর যে গণতান্ত্রিক ধারাটা ব্যাহত হয়েছে সেটাকে ফিরিয়ে আনতে সময় লাগছে। কত বছর লাগবে জানি না। আমি সেই জন্য ইতিহাসটা আমি টানতে চাই। আমি এটা বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন কিনা জানি না, যে আমার গণতন্ত্রের বিকশিত হওয়ার ধারার ধর্মান্ধতা, ধর্মভিত্তিক রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। অসীম কুমার উকিল, ইতিহাসের একটি সমীকরণ আমি আপনাকেও জানাতে চাই। আমরা যদি উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসি, 2009 সালে সেটি ছিল 67.69% এবং 2014-তে ছিল সেটি 61%। আমরা 2024 এসে দেখলাম 36%। এই যে অর্ধেকে নেমে এলো, এর কারণ কি? যদিও নাজমুল আশরাফ 90% দায় আপনাদের দিয়েছে। সামগ্রিকভাবে সব না, এটি ওনারা বলতেই পারেন। আমি একটা জায়গায় একমত আছি যে এই সমস্ত দায় দায়িত্ব সরকার বা সরকারি দল এড়াতে পারে না, আমি সে জায়গা দাঁড়িয়ে কথা বলবো। কিন্তু জুনায়েদ সাকি বলবো আরো 18 কোটি মানুষ তাদের সাথে আছে, তো মানে এটা হাসবো না কাঁদবো এটা খুঁজে পাই না আর কি। মানুষ কার সাথে আছে, ইমরান খান অ্যারেস্ট হওয়ার পরে দেখিয়ে দিয়েছে আর কি মানুষ কার সাথে আছে, কিভাবে আছে। 15 ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার পরে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের মানুষকে মানুষ কাদের সাথে ছিল। মানুষ যদি সাথে থাকবে তাহলে এগিয়ে যাওয়াটা তো খুবই সহজ হবে। আমরা আবারও বলছি, 90 সালে মানুষ ঐক্যবদ্ধ ছিল, আমরা 100 কথা বলেছি। 96 সালে সমস্ত মানুষজনগুলোকে নিয়ে কথা বলেছি। আজকে দেশের সিংহভাগ মানুষ যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষায় কথা বলবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সিংহভাগ মানুষ, আমি 18 কোটি মানুষ বলবো না, সব বিরোধী দল বলবো না, বিরোধী দল কিছু আমাদের সাথেও আছে। জুনায়েদ সাকি বলছিল সব বিরোধী দল বিএনপির সাথে আছে, সেটাও না। সবকিছু মিলে আমরা এগিয়ে যাচ্ছি। জাতীয় পার্টি, কল্যাণ পার্টি, ব্যারিস্টার সাজানো, এই হচ্ছে বিরোধী দলের মডেল। না ওই তো বাইরে থেকে ভাগিয়ে নিয়ে আসে। আমি তো আর বেশি কথা বললাম। জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, ওদের মিত্র দল। মিত্র দল, তাহলে তো দল তো আছে, বিরোধী দল না। আচ্ছা, মিত্র দল। আর আপনাদের সাথে যারা আছে তারা, আমরা বিরোধী দল। বিরোধী দল আছে সবাই, আমাদের সাথে কেউ নাই তো, মানে কারো কারোর সাথে কেউ। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে সবকিছু মিলে আমি বিশ্বাস করি এগিয়ে যেতে হবে। আমি এই জায়গাগুলোতে একমত। এই যে অবৈধ টাকার প্রভাব মুক্ত নির্বাচন, খেলাফি ঋণ মুক্ত নির্বাচন, অস্ত্র মুক্ত নির্বাচন, ধর্মান্ধতা মুক্ত নির্বাচন একটি স্বাভাবিক নির্বাচনের পথকে সুনিশ্চিত করবে। ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।